শহরের কোলাহল থেকে দূরে এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে প্রকৃতি আপনাকে দেবে অপার শান্তি? যদি বলি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আর খরচ মাত্র ৩০০ টাকা, এমন এক অদ্ভুত জায়গা আছে যেখানে ইছামতি শান্ত জলে মিশে আছে এক দেশের গল্প আর অন্য দেশের প্রতিচ্ছবি। ভেঙে যাওয়া রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় পুরনো দিনের ফিসফিসানি। ভাবছেন এই জায়গা কোথায়? তো চলুন আজকের গল্পে আমরা ঘুরে দেখব সেই জায়গা। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি আছি হাসনাবাদে, আর এখান থেকে কিন্তু যাবো আজকে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা কলকাতা থেকে যখন আসবেন, আপনারা হাসনাবাদ স্টেশনে আসলেও আপনারা টাকি ঘোরার জন্য গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে টোটো, আপনারা সোজা হাসনাবাদ স্টেশনে আসবেন, এসে সোজা সামনে হেঁটে আসলে এখান থেকে টোটো পাওয়া যায়। এখান থেকে প্রতি সাইড 3টে সাইড আছে হাসনাবাদ টাকি ঘোরার জন্য। আপনারা সঠিকভাবে যেভাবে আছে সবগুলো আপনারা দেখতে পাবেন। এখানকার ছেলেমেয়ে আছে যারা সুদক্ষভাবে দেখিয়ে দেবে আপনাদের। আর প্রাইসিং কিরকম যাবে? প্রাইসিং অ্যাকচুয়ালি দাদা আমাদের 3টে সাইড আছে, এক একটা সাইডে 400 টাকা করে ভাড়া, টোটাল 1200 টাকা। যদি কেউ মানে 3টে সাইডে ঘোরে তাহলে ডিসকাউন্ট করে সেটাকে 1000 টাকা কি 900 টাকা করা হয়। আচ্ছা, সো এই মুহূর্তে কিন্তু আমি হাসনাবাদ স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা যেখানে ট্রেন দাঁড়ায় সেই ট্রেনের সামনেই কিন্তু ট্রেন থেকে একটুখানি হাঁটলে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। তো এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু আমি টোটো ধরে নিয়েছি, আর এখানে সাইট সিনগুলো যাব। এখানে প্রত্যেকটা সাইট সিন এবার 3টে পার্টে সাইট সিন করা যায়। প্রত্যেকটা পার্ট ঘুরতে কিন্তু 400 করে এখানে চার্জ হয়। তো আমি একটা সাইট সিন করব আজকে, তো সেই সাইট সিনটা করতে কিন্তু আমার টোটাল খরচ হবে 400। তো চলো যাওয়া যাক, আর বাকিগুলো জায়গায় গিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছেছি হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশনের কাছে। যদিও বা 11:30 বাজে, মিশন এখন বন্ধ, ভেতরে ভিডিওগ্রাফি এলাও না। আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা আসবে সকাল সকাল আসবে এবং ভেতরটা ঘুরে দেখবে। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও না, সো ভিডিও করা যাবে না। আমরা এখন পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। তো চলো। সো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি টাকি পুবের রাজবাড়িতে, আর এটাও কিন্তু খুব ফেমাস একটা জায়গা, অনেক পুরনো একটা জমিদার বাড়ি। এখানে কিন্তু দুর্গাপুজো অনেক ফেমাস, আর এখানকার দুর্গা ঠাকুরকে কিন্তু এখনো চালাই করে কাঁধে বয়ে নিয়ে আসা হয়। সো এটা কিন্তু এখনো পুরনো ট্র্যাডিশন মেনেই কিন্তু পুজোটা হয়, যেটা কিন্তু অসাধারণ। আজ থেকে প্রায় 200 বছর আগে এই রাজবাড়ি ছিল এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন। তৎকালীন জমিদার প্রতাপচন্দ্র রায়চৌধুরী এই বাড়িটি তৈরি করিয়েছিলেন। এর প্রতিটি ইট আর নকশায় লুকিয়ে আছে সেই সময়ের আভিজাত্য। বিশাল উঠোন, ঝকঝকে সাদা দেওয়াল আর নদীর দিকে মুখ করে থাকা ঘাট, এই সব এক গৌরবময় অতীতের কথা বলে। এক সময় এই রাজবাড়ি ছিল উৎসবের কেন্দ্র। পূজা থেকে শুরু করে নানা ধরনের জলসায় মুখরিত থাকত চারপাশ। জমিদার আর তার অতিথিদের পদচারণায় মুখর এই বাড়ি আজ নীরব। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি এখন তার পুরনো দিনের গল্প শোনায়। যদিও সময়ের সাথে সাথে এর জৌলুস কমে গেছে, তবুও এর সৌন্দর্য আজও আপনাদের মুগ্ধ করবে। টাকি পুবের রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয়, কিছু কিছু স্মৃতি সময়ের সাথে ফিকে হয় না, বরং আরো উজ্জ্বল হয়ে ওঠে। এটি শুধু একটি বাড়ি নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যা ইছামতির শান্ত স্রোতের মতন আজও বয়ে চলেছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছেছি টাকি রাজবাড়ি ঘাটে। এখান থেকে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর, এক পাশে ভারত আর অন্য পাশে হচ্ছে বাংলাদেশ।
তো মাঝখান থেকে ইছামতি নদী কিন্তু দুটো দেশকে আলাদা করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ওই যে দূরে ওই পাশে যে সবুজ অংশ দেখা যাচ্ছে, আসলে ওটাই কিন্তু বাংলাদেশের অঞ্চল। কি অদ্ভুত না, মাঝখান থেকে ইছামতি নদী দুটো দেশকে ভিন্ন করে দিয়েছে, যাদের ভাষা আর সংস্কৃতি অনেকটাই এক। এই ইছামতির তীরেই কিন্তু দুর্গাপুজোর দশমীর দিন এপার বাংলা আর ওপার বাংলার প্রতিমাদের নিরঞ্জন শোভাযাত্রা চলে, আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করে সেই শোভাযাত্রার সাক্ষী হতে। সো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি জোড়া শিব মন্দিরের সামনে। পুকুরটা পার করলে কিন্তু পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু জোড়া শিব মন্দির। যেহেতু আমার অসুখ চলছে তো আমি যেতে পারবো না। আর এই যে পিছনে পুকুরটা দেখছো, আমার পিছনে যে পুকুরটা, এই পুকুরটার কিন্তু জল এরকম 12 মাস সবুজ থাকে। বর্ষাকাল হোক কিংবা বন্যা হোক বা যাই হোক না কেন, এই পুকুরের জল কিন্তু এরকম কালারেরই অলওয়েজ থাকে। ঠিক আছে, তো তোমরা যারা টাকি প্ল্যান করছো ঘোরার বা হাসনাবাদ থেকে ঘোরার প্ল্যান করছো, তারা অবশ্যই আসবে আর এই জোড়া শিব মন্দির দেখবে। এর সাথেও কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে। তো চলো আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। সো এই মুহূর্তে আমরা রয়েছি শঙ্কর রায়চৌধুরী, মাননীয় শঙ্কর রায়চৌধুরী বাড়ির সামনে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু উনি কিন্তু সেনাপ্রধান ছিলেন। আর এই বাড়িটা কিন্তু এখনো ওয়েল মেনটেন্ড আছে, ভালো সুন্দর। আর পিছনে দুর্গা ঠাকুরের পুজো হয়, সো দুর্গা প্রতিমাটাও দেখাচ্ছি। সো দেখো, দারুণ লাগবে। এখানে যদি আসো তো ডেফিনেটলি এই জায়গাটাও ভিজিট করবে। এই বাড়িটি শুধু একটি কাঠামো নয়, এটি দেশপ্রেম আর সাহসিকতার এক জীবন্ত গল্প। নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন দেশের প্রতি ভালোবাসার প্রতীক। এখানে এলে শুধু একটি বাড়ি দেখা হয় না, অনুভব করা হয় এক অসাধারণ মানুষের স্মৃতি, যিনি এই মাটি থেকেই দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন। এটি এক অনুপ্রেরণার উৎস, যা আমাদের মনে করিয়ে দেয় দেশের সেবা শুরু হয় নিজের শেখর থেকে। আর এই জায়গায় কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। এত বছরের পুরনো বাড়ি, তার সামনে দাঁড়িয়ে অলমোস্ট ঝুল পড়ে গেছে যেমনটা দেখলে। তো এই বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু একটু হলেও গা ছমছম করবে। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো খুবই ভালো। কারণ তোমরা যারা ঘুরে দেখতে চাও বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন স্পটগুলো, এগুলো প্যাকেজের মধ্যেই পড়ে। তো তোমরা যারা আসবে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে এই বাড়িটার সামনে যখন এসে দাঁড়াবে তখন কিন্তু তোমাদেরও গা ছমছম একটা ব্যাপার থাকবে। সো সো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যে বিসর্জন সিনেমার শুটিং যেখানে হয়েছিল সেই বাড়ির সামনে। আমার পিছনে যে বাড়িটা দেখছো, এখানে কিন্তু তার শুটিং হয়েছিল। আমরা এই ওভারঅল জায়গাটা ঘুরে দেখবো, আর চলো দেখা যাক। সো এখানে কিন্তু বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল, কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে বিসর্জন সিনেমা, যেখানে আবির চট্টোপাধ্যায় অভিনয় করেছে, সেই বিসর্জন সিনেমার শুটিং কিন্তু হয়েছিল এইখানে, এই বাড়িটাতে। তো অ্যাকচুয়ালি লোকেশন ওয়াইজ কিন্তু বাড়িটা খুবই সুন্দর আর দারুণ একটা মনোরম পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে। তো আপনারা যারা আসবেন তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করবেন। এটা প্যাকেজের মধ্যেই পড়ে, তো কোনো অসুবিধা নেই। তো আসুন ঘুরে যান। সো এখানকার প্রাকৃতিক পরিবেশ যদি বলা যায় তাহলে কিন্তু প্রাকৃতিক পরিবেশের দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে এরকম বাগান, সামনে পুকুর, আর তার মাঝখানে এই বাড়িটা। তো যে কোনো মানুষ আপনারা যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু একবার হলেও এটা ভাববেন যে কাশ যদি আমরা এরকম একটা জায়গায় থাকতে পারতাম, কত ভালোই না হতো। শহরের কোলাহল থেকে দূরে
এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আমরা প্রত্যেকটা মানুষই থাকতে চাই আমাদের সারাদিনের স্ট্রেস, সারা সপ্তাহের স্ট্রেস রিলিফ করার জন্য। তো যদি আপনারা নেক্সট টাইম কখনো টাকি প্ল্যান করেন কিংবা হাসনাবাদ প্ল্যান করেন, যেমন আমি কিন্তু হাসনাবাদ থেকে এসেছি, টাকি থেকে আসিনি, তো হাসনাবাদ থেকে যদি আপনারা কখনো ঘুরতে চান বা টাকি থেকে যদি আপনারা কখনো ঘুরতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন। আর এই জায়গাটা আসলে কিন্তু আপনাদের মনেও এই ফিলিংসটাই হবে যে কাশ আমার একটা এরকম বাড়ি হতো, দারুণ লাগতো। সো এই মুহূর্তে কিন্তু আমি ঢুকছি মিনি সুন্দরবন বলা হয় যাকে, টাকির ফেমাস একটা পয়েন্ট সেই এখানে। আর এখানে ঢুকতে কিন্তু প্রবেশ মূল্য লাগে না কিছু, শুধু আধার কার্ড লাগে। সো আধার কার্ড দেখেই কিন্তু আপনারা ভেতরে আসতে পারবেন। আর ভেতরে কিছু রেস্ট্রিক্টেড প্লেস আছে, সেই জায়গা ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাকি জায়গা ভিডিওগ্রাফি করা যায়। সো চলুন ভেতরে গিয়ে ভেতরেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো এই মুহূর্তে কিন্তু আমি মিনি সুন্দরবনের সামনে এসে দাঁড়িয়েছি। আর বাইরে থেকে যেখানে চেকপোস্ট আছে বিএসএফ এর, ওখানে কিন্তু শুধু এন্ট্রি করতে আধার কার্ড লাগে। আর এই মিনি সুন্দরবনের প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি, আর আমরা ভেতরের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো এখানকার যে বিউটি আছে সেটাকে। সো দেরি না করে চলো যাওয়া যাক। স্থানীয় লোকেরা এই জায়গাটাকে গোলপাতার জঙ্গল নামে জানে। তো এটা কিন্তু টাকি থেকেও আসা যায়, আবার হাসনাবাদ থেকেও আসা যায়, প্রাইজিং সেম হয়, টোটো রিজার্ভ করে আসতে হয়। সো আমরা এখন ভেতরের দিকে যাবো, আর ভেতরে সিচুয়েশনটা দেখো, অসাধারণ। এটা কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল, একটা মিনি সুন্দরবন নামেও কিন্তু এটা পরিচিত। সো চলো যাওয়া যাক। যদি সুন্দরবনের বিলাসিতা আপনাকে মুগ্ধ করে থাকে, তাহলে এই মিনি সুন্দরবন আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। ছোট ছোট ম্যানগ্রোভ বন, তাদের শিকড়গুলো যেন মাটির গভীরে গেঁথে আছে, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে শান্ত জলধারা। এই জায়গাটা এতটাই নিস্তব্ধ, হেঁটে গেলে হেঁটে যাওয়া মানে জাস্ট এই রোডটা ধরে সোজা হেঁটে যেতে হয়, কিন্তু জায়গাটা কিন্তু প্রচণ্ড নিস্তব্ধ। পাখিদের কিচিরমিচির একটা দারুণ ফিল আসে, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই মনোরম পরিবেশ, এটা কিন্তু একটা দারুণ দারুণ একটা ফিলিংস। তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু চিন্তা করবেন না, এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। তো যদি এখানে আসেন তো বেটার ভেতর থেকে কিছু টুকটাক খাবার কিনে নিয়ে এসে ভেতরে বসে খেতে পারবেন, সে ব্যবস্থাও আছে। বসার জায়গা, টয়লেট, সমস্ত রকমের ফেসিলিটি কিন্তু ভেতরে আছে, অসুবিধার কোনো কারণ নেই। সো চলুন বাকিটা যাওয়া যাক। সো এই মুহূর্তে কিন্তু আমরা ওয়াচ টাওয়ারের সামনে আছি, আর এখান থেকে কিন্তু আমরা উপরে যাবো, আর উপর থেকে দেখবো হচ্ছে এই টোটাল জঙ্গলের ভিউটা। সো চলো দেরি না করে এবার ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক আর এই জঙ্গলের ভিউটাকে দেখা যাক। তো এই মুহূর্তে কিন্তু আমরা ওয়াচ টাওয়ারের উপরে এসে দাঁড়িয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা উপর থেকে কেমন লাগে দেখো। এখানে এলে শুধু একটি বনই দেখবেন না, অনুভব করবেন প্রকৃতির সঙ্গে একান্ততা। এই মিনি সুন্দরবন আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেরি কেন, প্রকৃতির এই ছোট্ট স্বর্গে এসে একটি দিন কাটিয়ে যান, যা আপনার মনে চিরকাল থেকে যাবে। তো আজকের মতন ঘোরা কিন্তু আমাদের শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিজের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। সো আপনারা যারা উইকেন্ড ট্যুর প্ল্যান করছেন তাদেরকে বলবো আপনারা টাকি না নেমে হাসনাবাদে নামুন, কারণ টাকি থেকে যে স্পটগুলো ঘোরানো হয় হাসনাবাদ থেকেও কিন্তু সেম স্পটগুলোই ঘোরানো হয়,
কিন্তু এখানের যে ফেয়ার থাকে রিজার্ভে, যে ঘোরানোর যে পয়সাটা হয়, সেটা কিন্তু টাকির তুলনায় অনেকটা কম। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা যারা টাকি থেকে ঘুরতে চান ঘুরতে পারেন, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনারা হাসনাবাদ নামুন। হাসনাবাদ থেকে এই সমস্ত স্পটগুলো ঘুরুন, টাকির থেকে কম পয়সায় ঘুরতে পারবেন, এইটুকু গ্যারেন্টি। সো দেরি না করে আজই চলে আসুন। সো এখন জেনে নিন যে এখানে আসবেন কি করে। শিয়ালদা কিংবা বারাসাত থেকে প্রতিদিন অসংখ্য ট্রেন চলে হাসনাবাদ লাইনে। আপনারা যে কোনো একটা ট্রেনে উঠে চলে আসতে পারেন কিন্তু হাসনাবাদ। আজকের ভ্রমণটা যেহেতু টাকিতে, তো হাসনাবাদের আগের স্টপেজই কিন্তু টাকি, কিন্তু আমরা কিন্তু টাকিতে না নেমে হাসনাবাদে নেমেছি এবং সেখান থেকে টোটো ভাড়া করে ঘুরেছি আমাদের পছন্দের স্পটগুলো। তো এখন জেনে নিন আমার মোট কত টাকা খরচ হয়েছিল। শিয়ালদা থেকে হাসনাবাদ অবধি ট্রেনের টিকিট ভাড়া লেগেছিল মাত্র 20 টাকা। হাসনাবাদ থেকে আমি কিন্তু 5টি স্পট দেখার জন্য টোটো ভাড়া করেছিলাম, আর আমার টোটো ভাড়া লেগেছিল মাত্র 300 টাকা। এখানে কিন্তু ঘুরে দেখার জন্য মোট 15টি স্পট আছে। এই 15টি স্পট ঘুরতে কিন্তু হাসনাবাদ থেকে ভাড়া লাগে মাত্র 800 টাকা, যেটা কিন্তু টাকি থেকে অলমোস্ট 1200 থেকে 1500 টাকার মধ্যে। তো বোঝাই যাচ্ছে টাকিতে কিন্তু অনেকটাই বেশি প্রাইস লাগে। তো আপনারা নেক্সট যখন আসবেন তখন টাকিতে না নেমে হাসনাবাদ নামবেন এবং হাসনাবাদ থেকে টোটো রিজার্ভ করে ঘুরে দেখবেন টাকি শহর। সো দেরি না করে আজই চলে আসুন, কাটিয়ে যান প্রকৃতির মাঝে একটা বেলা।